এইচএসসি 25 ব্যাচের এইচএসসি পরীক্ষা চলমান আছে। তোমরা ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা দিয়ে দিছো। তো আশা করতেছি তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে। তো আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়ে গেলাম পরিসংখ্যান প্রথম পত্রের সুপার সাজেশন নিয়ে। তো এই ভিডিওতে তোমার কি থাকবে, এই সিকিউ, ইম্পর্টেন্ট কিছু সিকিউ সলভ করে দেখাবো এবং প্রতিটা অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমাদের জন্য লেখা থাকবে, এগুলো একটু নোট ডাউন করে নিবা। তাহলে চলো শুরু করি। আমাদের শর্ট সিলেবাসে কয়টা অধ্যায় আছে? 5টা, রাইট? 1 2 না 2 নাই 3, তারপর আছে 5 7 8, এই 5টা। ফার্স্ট পেপারে 5টা আছে আর কি, আর সেকেন্ড পেপারে 6টা। তাহলে দেখো, তাহলে প্রথমে আছে প্রথম অধ্যায় পরিসংখ্যান, চলক ও প্রতীক। এই দেখো এখানে এই 3টা তোমার কি জ্ঞানমূলক প্রশ্ন। পরিসংখ্যান কি, চলক কি, প্রতীক কি, অনেকবার আসছে। ইম্পর্টেন্ট, পরিসংখ্যান কি, চলক কি, প্রতীক কি, ঠিক আছে? এই যে দেখো, প্রত্যেকটা অধ্যায়ের নাম রিলেটেড কিছু প্রশ্ন বারবার আসে, ঠিক আছে? যেমন পরবর্তী অধ্যায় কেন্দ্রীয় প্রবণতা কি, অনেকবার আসছে, ঠিক আছে? কালীন সারি কি, অনেকবার আসছে, বা কাকে বলে। তো এটা একটা হিন্টস দিলাম যে এটাও একটা, ধরো যে অধ্যায়ের নাম রিলেটেড কিছু প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন বারবার আসে। তো দেখো প্রথমে আসো, প্রথম পৃষ্ঠায় জ্ঞানমূলক প্রশ্ন। দেখো পরিসংখ্যান কি, ঠিক আছে? সমগ্রক বা তত্ত্ববিশ্ব কাকে বলে, নমুনা কাকে বলে, চলক কাকে বলে। এই যে চলক, এটা কিন্তু অধ্যায়ের নামে ছিল না? ছিল, ঠিক আছে? তারপর এই প্রতীক কি আসে না, প্রতীক সম্পর্কে আসে না, প্রতীক কিটা তেমন একটা আসে না, সিম্বল নিয়ে। অর্থাৎ ধ্রুবক কি, তারপর বিচ্ছিন্ন বা বিরত চলক কি, এই প্রশ্নটি বের আসছে। এটা অবিচ্ছিন্ন চলক কাকে বলে, ঠিক আছে? বিচ্ছিন্ন চলক কাকে বলে, অবিচ্ছিন্ন চলক কাকে বলে। তো এগুলোর সংজ্ঞাগুলো একটু দেখে নিবা, খুব সহজ, এখানে কঠিন কিছু নাই বলতে গেলে। প্রথম অধ্যায়টা আসলে খুবই সহজ। তারপর অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো একটু দেখে নিবা। বিশেষ করে পরিমাপন স্কেল থেকে তোমার অনুধাবনমূলক প্রশ্ন বেশি আসে, পরিমাপন স্কেল। তারপর হচ্ছে তোমার এই কোন ধরনের চলক, বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন, ঠিক আছে? এরকম এই টাইপের কিছু প্রশ্ন বেশি আসে। তারপর বলবে যে একটা সংখ্যা পরিসংখ্যান কিনা, ঠিক আছে? মানে এই 3 ক্যাটাগরির প্রশ্ন একটু ঘুরে ফিরে বেশি আসে। তো দেখবা আর কি, দেখো এগুলো একটু দেখে নিবা, নোট ডাউন করো বা স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? একটু দেখে নিবা, এর বাইরেও দেখবা, তবে এগুলো একটু ইম্পর্টেন্ট বেশি, বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো আমরা 2টা সিকিউ করি। তো কোনো শ্রেণী পরীক্ষায় 5 জন শিক্ষার্থীর পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে। তো 5 8 10 12 15, 5 জনের নাম্বার আর কি। তো শ্রেণী শিক্ষক মন্তব্য করলেন নম্বরগুলোর বর্গের সমষ্টি অপেক্ষা নম্বরগুলোর সমষ্টি বর্গ বড়। তাহলে বর্গের সমষ্টি অপেক্ষা নম্বরগুলোর সমষ্টি বর্গ বড়, এটা মন্তব্য করছে, ভালো কথা। প্রথম প্রশ্ন কি? উদ্দীপকের আলোকে নম্বরের দ্বিগুণের সাথে 3 যোগ করে যোগফলের সমষ্টি নির্ণয় করো। দেখো প্রথম অধ্যায়ে সিকিউ প্রশ্নগুলো এত সহজ, খুবই সহজ, ঠিক আছে? এটা টার্গেট করে গেলে একটা কম পেয়ে যাবা বলতে পারো, ঠিক আছে? দেখো তাহলে প্রথম প্রশ্নটা আমি সলভ করি, খুবই ইজি। তাহলে নাম্বারের দ্বিগুণের সাথে 3 যোগ, আর এখানে আমরা এগুলো কীভাবে লিখবো? x1 = তোমার 5, এভাবে লিখে দিবা আর কি। x2 = 8 দেওয়া আছে, লিখতে পারো। তারপর x3 = 10, x4 = 12 এবং x5 = 15। তো আমার প্রশ্ন করা হয়েছে কি, নম্বরের দ্বিগুণের সাথে 3 যোগ করে যোগফলের সমষ্টি নির্ণয় করো। তাহলে নম্বরের দ্বিগুণ, তাহলে 2x, তার সাথে কত যোগ করতে বলছে? 3 যোগ করে যোগফলের সমষ্টি, তাহলে সামেশন মানে কি? যোগফল। তাহলে এখানে কয়টা সংখ্যা? 5টা। আমরা এখানে এভাবে লিখতে পারি i = 1 to 5। তো এই প্রশ্নটাকে তোমাকে এভাবে বাংলায় না দিয়ে এভাবে দিতে পারতো, মাঝে মধ্যে এভাবে দিতে পারে। যেমন পরবর্তী প্রশ্ন আমরা দেখবো, এই ভার্সনে একটা রাখছি আমরা তোমাদের বোঝার সুবিধার্থে। তো দেখো 2x + 3, এগুলো একদম ইজি বলতেছে, একদম ইজি, খেয়াল করো। তাহলে 2x1 + 3, 2x2 + 3, এভাবে 5টা লিখবা। 2x3 + 3, এভাবে 2x4 + 3, 2x5 মানে 2 × x5 আর কি, 2 × x1, এটা গুণ অবস্থায় আছে। তো জাস্ট মানগুলো বসাবো এখানে, x1 x2 x3 মানগুলো বসাবা। তো তোমরা হিসাব নিকাশ করলে দেখবে যে আনসার আসবে কত? 115। 115 নিজেরা করবা, কিন্তু আমি করে রাখছিলাম আগে থেকে কাজটা, যেন আমি লিখে দিলাম, ঠিক আছে? আমি আগে থেকে করে রাখছি, তো তোমরা নিজেরা একবার করবা, ঠিক আছে? অবশ্যই প্র্যাকটিস করতে হবে, শুধু দেখলে হবে না, লিখে প্র্যাকটিস করতে হবে। লিখে প্র্যাকটিস করলে পরিসংখ্যান অনেক ভালো একটা মার্কস তুমি ক্যারি করতে পারবা, কোনো ব্যাপার না। এখানে আহামরি কঠিন কিছু নাই, জাস্ট প্রত্যেকটা অধ্যায় থেকে
দুই তিনটে সূত্র বিলিভ মি, মাত্র 3-4টা সূত্র যদি তোমার আয়ত্তে থাকে, কিছু কিছু অধ্যায়তে মাত্র 2টা সূত্র আছে, এমনও আছে, তাই না? যেমন এই প্রথম অধ্যায়ে তেমন আহামরি কোনো সূত্র নাই, এই জাস্ট এই যোগের কাজগুলো করতে জানলেই হয়, সিম্পল একদম কাজ। তো এখানে নাম্বার কেন পাবে না? নাম্বার অবশ্যই পাবে, একটু জাস্ট সিনসিয়ারলি পড়াশোনা করতে হবে, একটু প্র্যাকটিস করে যেতে হবে। আর কগুলা আর এখানে দেখবো যে বারবার একই, মানে প্রায় একই জিনিসই আসে, এমন না যে তোমার অতিরিক্ত ঘোরাই পেঁচায় প্রশ্ন আসে, কমন জিনিসগুলাই আসে। তো একটু পরে যাও, একটু পড়লেই হচ্ছে, একটু কষ্ট করো, তাইলে ভালো নাম্বার তুমি আনতে পারবা। ওকে, এখানে 80+ পাওয়া কোনো ব্যাপারে, 90+ পাওয়া কোনো ব্যাপারই না, ঠিক আছে? ওকে, তাহলে আর প্রথম অধ্যায় তো একদম ইজি, প্রথম অধ্যায় জাস্ট এরকম কাজগুলো করতে জানলে হবে টুকটাক। তাহলে ঘ নাম্বার দেখো, শ্রেণী শিক্ষকের মন্তব্যটি গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও। তাহলে শ্রেণী শিক্ষক যেটা মন্তব্য করছিল, নম্বরগুলো বর্গের সমষ্টি, তাহলে নম্বরগুলার বর্গের সমষ্টি, তাহলে কীরকম? নম্বরগুলার বর্গের সমষ্টি সামেশন, সমষ্টি কি সামেশন। তাহলে আমরা এখানে লিখে দিব i = 1 to 5, যেহেতু 5টা আছে, যে 10টা মান থাকতো 1 to 10। তাহলে এখানে বলো পারবা কিনা, x1 স্কোয়ার, x2 স্কোয়ার, এভাবে লাস্ট কি x5 স্কোয়ার, সব বসাবা। তো মানগুলো জাস্ট বসাই দিবা, x1 x2 মানগুলো তো তোমাকে দেওয়াই আছে, জাস্ট বসাই দিবা। তো তোমার এটা আনসার আসবে কত? আমি হিসাব নিকাশ করছিলাম, 558 আসবে। কত আসবে? 558 আসবে। কত আসবে? 558। ওকে, 558। এখন আরেকটা কি বলছে, এটা তো গেল এক পাশ, মানে একটা পক্ষ গেল, বর্গের সমষ্টি। নম্বরগুলোর সমষ্টি বর্গ, তাহলে বুঝতে হবে, প্রশ্ন ভালো করে বুঝো। নম্বরগুলোর সমষ্টির সামেশন দিতে হবে, নম্বরগুলোর সমষ্টির, এটা তো এটার বর্গ, এটার কি বর্গ। তাহলে এটা কীরকম হবে? তাহলে x1, ঠিক আছে, সবগুলো যোগ করবা, সমষ্টি করে তারপর কি দিতে হবে? তারপর বর্গ করতে হবে, শেষ। তো এখন বসালে দেখবা যে আনসার আসবে কত? 2295। এটা অবভিয়াসলি বড় আসবে, দেখলে বোঝা যাচ্ছে না, সমষ্টিকে তারপর বর্গ, তাহলে এটা বড় আসবে। তাহলে আমাদের বলো কোনটা? আমাকে কি বলছে, মন্তব্য কী করছিল, যে নম্বরগুলো বর্গের সমষ্টি অপেক্ষা নম্বরগুলোর সমষ্টি বর্গ বড়। তাহলে মিলছে তো, কথা সাহি, শুদ্ধ কিনা? তার মন্তব্যটা একেবারে সহি, একদম সঠিক। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, তাহলে xi স্কোয়ার থেকে কোনটা বড়? সামেশন অফ xi স্কোয়ার, এটা বড়, রাইট? এটা বড়। তো এখানে তুমি 1 to 5 লিখবা, অসুবিধা নাই। তাহলে এই হচ্ছে কথা, ঠিক আছে? ডান, বুঝতে পারছি? খুবই সহজ, এগুলো পরীক্ষা আসে। তাহলে দেখো, এরপরে দ্বিতীয় প্রশ্ন, কোনো এক কারখানার 5 জন শ্রমিকের মজুরি 1000 টাকায়, অর্থাৎ এখানে জমা যেগুলো আছে, এই যে মজুরি, এটা 10,000, এটা 8,000, 1000 টাকায় বলছে। তার মানে তোমাকে বুঝে নিতে হবে 10 মানে 10,000, 6 মানে 6,000, 15 মানে 15,000, ঠিক আছে? তো উদ্দীপকের তথ্য ব্যবহার করে এর মান নির্ণয় করো। কি বললাম? উদ্দীপকে তথ্য ব্যবহার করে এর মান নির্ণয় করো। চলো শুরু করি, চট করে শুরু করি। তাহলে কীভাবে করা যায় দেখো, এখানে এটা দেখো, এটা আসলে প্রিন্টে এভাবে, মানে তোমার টাইপ করতে হয়েছে, এটা হচ্ছে এরকম মূলত। দেখো এখানে I1টার নিচে হবে, 5 উপর হবে, তোমার জানো এটা, পরিসংখ্যান স্টুডেন্ট, তোমরা শুরু থেকে পড়াশোনা করে আসতেছো, তাই না? তো তোমরা জানো এটা নিচে, I1টার নিচে হয়, 5টা উপরে হয়, এইভাবে। তাহলে xi - 10 হোল স্কোয়ার। তো এটা বের করতে বলছে, বলো। পান্তাবাদ না? বলেন, ইজি না? একদম ইজি। তাহলে চলেন, প্রথম প্রশ্ন কি, এগুলো জাস্ট মান বসাবেন, আনসার দিবে, এত সহজ। মান বসাবা, আনসার চলে আসবে। তাহলে 10 স্কোয়ার, তাহলে এখানেও 5টা মান, তাই না? কয়টা মান? 5টা, এক্সের 5টা মান, ওয়াইয়ের 5টা মান। তাহলে x1 - 10, এভাবে x2 - 10, ঠিক আছে? এভাবে ডট কয়টা? 5 পর্যন্ত, x5 - 10। আপনাকে এরকম ডট দিবেন, 5টা বরাবর লিখবেন, ঠিক আছে? তো আমি পুরোটা লিখলাম না আর কি। তো এখানে x1 এর মান, x2 মান এগুলো বসাই দিবে, দেওয়া আছে, লিখবা x1 10, x2 8, x3 6, এভাবে লিখবা। তারপর এখানে বসাই দিবা। তাহলে বসাই দিলে আমার আনসার আসবে হচ্ছে 49। বলেন কত আসবে? আনসার আসবে 49। মিলাই নিবা তোমরা, নিজের একবার করবা, অবশ্যই করতে হবে। তাহলে আসা এরপরে 2 নাম্বারটা কি বলছে? উদ্দীপকের আলোকে 1 থেকে 5, এই যে এটা এরকম আর কি, xi y
এটা এবং এটা সমান কিনা, এই দুইটার সমান কিনা বের করতে বলছে। তো করেন, দুইটা সমান কিনা নিজেরাই করতে পারবেন, খুব ইজি। তাহলে সামেশন অফ এক্স ওয়াই, তাহলে x1 y1 x2 y2 এভাবে x5 y5, ঠিক আছে, এক্স আর ওয়াই গুণফল আর কি। তাহলে x1 10 x y1 9, তবে বসাবেন, বসালে যোগফল আসবে কত, এটা হিসাব নিকাশ করলে যোগফল আসবে 499, সিম্পল। তারপর আরটা কি আছে, সামেশন অফ এক্স ওয়াইটা কি ছিল, আচ্ছা আলাদা আলাদা গুণফল না, আলাদা আলাদা গুণফল। তা এটা ছিল এখানে 1 to 5, এখানে 1 to 5, এটা এবং এটা, রাইট। তুমি এটা আলাদা আলাদা বের করবো আগে, এটা তুমি আগে মানে দুটা লেখার আগে আলাদা আলাদা বের করতে হবে। তা আলাদা আলাদা করে সামেশন অফ এক্স আই, সামেশন অফ ওয়াই আই, দুটা আলাদা বের করবা। x1 x2 x3 x4 x5 যোগ করবা, y1 থেকে y5 পর্যন্ত যোগ করে দিবা, রাইট। তাহলে যোগ করে তোমার তারপর যা আসবে দুটো গুণ করলে এখানে আনসার আসবে কত, 2295। নিজের একটা করো, অসুবিধা নাই, দুটো বের করো, বের করে গুণ করো, যে এই দুটো গুণ বের করার পর গুণ করবা। এখানে এটা লিখে নেই আর কি, 1 to 5 1 to কি 5, এখানে যা আসে বসাবা, গুণ করবা, তাহলে কত আসবে 2295। তাহলে সমান, আমাকে বলছিল কি বলেন তো, কি বলছিল, এটা সমান কিনা, তাহলে সমান নয়, কি নয়, সমান নয়, তাহলে দুইটা কি নয়, সমান নয়, ঠিক আছে, ডান, ডান অ্যান্ড ডাস্টেড। তাহলে খুব ইজি না এগুলো, বলেন প্রথম অধ্যায় ম্যাথ খুব ইজি, কনফিডেন্স দিয়ে দিলাম। তাহলে এইভাবে জাস্ট বান বসাতে জানলেই এনাফ। আর ক্যালকুলেটার যদি হিসাব নিকাশ ভুল না করেন, তাহলে এখানে আপনাকে নাম্বার দেওয়া থেকে আটকাতে পারবে না কেউ, নাম্বার গেইন করা থেকে কেউ আটকাতে পারবে না, ব্যাস। তাহলে প্রথম অধ্যায় গেল। এরপর তৃতীয় অধ্যায়, যেখানে একটু সূত্র বেশি আছে, তুলনামূলক সূত্র একটু বেশি তৃতীয় অধ্যায়ে, তাই না? হ্যাঁ, তাহলে অধ্যায় 3 নাম হচ্ছে কি, কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় কি প্রবণতা, সেন্ট্রাল টেন্ডেন্সি। তো এই কেন্দ্রীয় প্রবণতা কি বলছিলাম না, অধ্যায়ের নাম রিলেটেড কিছু জ্ঞানমূলক প্রশ্ন সবসময় আসে। কেন্দ্রীয় প্রবণতা কি, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কি, এটাও আসে। গাণিতিক গড় কাকে বলে, জ্যামিতিক গড় কাকে বলে, তরঙ্গ গড় কাকে বলে, মধ্যমা কি, প্রচুরক কি, চতুর্থ কি, এগুলা মোটামুটি এগুলো দেখলেই এখান থেকে কমন পড়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাও একটা দুটো দেখবা আরও বই থেকে, গাইড থেকে, ওকে, বা টেস্ট পেপার থেকে। তারপর অনুধাবনমূলক প্রশ্ন এই কয়েকটা লিখে আছে, এগুলো একটু দেখবা, ঠিক আছে। এগুলাই ঘুরে ফিরে আসার মানে আসে আর কি, এগুলো এখান থেকে কম পেয়ে যাবে ইনশাল্লাহ। দেখো স্ক্রিনশট নিয়ে রাখো, এর বাইরেও তোমরা একটু টেস্ট পেপার পড়বা, ঠিক আছে। কয়েকটা গুরুত্বপূর্ণ আমি লিখে দিছি আর কি। এরপর আসো, তাহলে কোনো কলেজের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় পরিসংখ্যান বিষয়ের প্রাপ্ত নাম্বারের গণসংখ্যা নিবেশন নিম্নরূপ, ওকে। ছাত্রছাত্রীদের প্রাপ্ত নাম্বারে মধ্যমা নির্ণয় করো। তাহলে মধ্যমা নির্ণয় করতে হলে আমাকে এমন একটা সারণী তৈরি করতে হবে যেখানে প্রাপ্ত নাম্বার থাকবে, অর্থাৎ শ্রেণী ব্যবধান থাকবে বা শ্রেণীব্যাপ্তি থাকবে, মাঝখানে থাকবে তোমার কি গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। তো গণসংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ করা হয় বা এফ দ্বারা প্রকাশ করা হয়, আর ক্রমযোজিত গণসংখ্যাকে সংক্ষেপে সিএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তো সংক্ষেপে সিএফ। আবার এটা ফুটবল খেলার সিএফ না, সেন্টার ফরওয়ার্ড না, এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো আসেন, তো প্রাপ্ত নাম্বার আমি এটা অলরেডি করে রাখছি, এফআই গণসংখ্যা, বা এখানে তুমি কি লিখতে পারো, ছাত্রছাত্রীর সংখ্যাও লিখতে পারো, লিখে কমা এফআই লিখবা, ঠিক আছে। তারপর সিএফ। তো এখন এখানে দেখেন তো, এগুলো আমি জাস্ট ওখান থেকে দেখে দেখে বসাই দিচ্ছি। আর ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে করে পারা উচিত, কিন্তু এটা না পারলে গুণা হবে, পারতে হবে এটা। দেখেন খুব ইজি, তাহলে 3 বসাবা, তারপর এটার সাথে এটা যোগ করে দিবা, তো এটা আসবে, এটার সাথে এটা যোগ করে দিবা, এটা আসবে, এটা সেটা যোগ করে দিবা, এটা আসবে, সিম্পল। এইভাবে পরেরটা যোগ করে দিবা, পরেরটা পাবা, তো এটার সাথে এটা যোগ করলে এটা পাবা, তো এটার সাথে এটা যোগ করলে এটা পাবা, সেটা এটা যোগ করলে এটা পাবা, ঠিক আছে। লাস্টে এসে 90 মিলতে হবে, টোটাল গণসংখ্যার সাথে মিলতে হবে, না মিললে বুঝে নেবেন যে এটা ভুল, আপনার হিসাব নিকাশ ভুল হয়েছে। তাহলে আমি কেমনে বুঝবেন যে আপনার হিসাব নিকাশ ভুল হয়েছে, যখন দেখবেন যে আপনার এই টোটাল গণসংখ্যার সাথে এইখানে তুমি যোগ করে যেটা লাস্টে যেটা আসবে সেটা যদি ম্যাচ না করে, সমান না হয়, তাহলে বুঝে নিতে হবে, আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা ভুল, আপনার হিসাব কী হয়েছে, ভুল হয়েছে, ঠিক আছে। আমাদেরকে বুঝে নিতে হবে এটা। তো এটা একটা টেকনিক শিখাই দিলাম, বা কি বলতে চান, টেকনিক বা যা বলতে পারো আর কি। তাহলে দেখো, আমাদের এটা সমান হতে হবে, টোটাল গণসংখ্যা যেটা দেওয়া থাকবে এই গণসংখ্যাটা সমান হতে হবে, এটার সাথে ম্যাচ করতে হবে,
তো এটা তাহলে বোঝাতে পারছি, প্রথমটা প্রথম অনুযায়ী বসে যাবে, তারপর এটার সাথে পরটা যোগ করবেন, এটা এখানে বসাবেন, পরটা যোগ করবেন, পাশে বসাবেন, শেষ। এটাই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, তাহলে যেখানে যেখানে একটু দাগ কেটে গেছে এগুলো একটু আমরা যুক্ত করে দিই। ওকে, তাহলে এরপরে কাজ কি স্যার? এরপর দেখতে হবে টোটাল গণসংখ্যা কত, 90। তাহলে আমাদের মধ্যক শ্রেণী বের করতে হবে বা মধ্যমা শ্রেণী বের করতে হবে। তাহলে n/2 সমান এখানে কত হবে, 45। তাহলে 45তম এটা কোন শ্রেণীতে অবস্থান করতে দেখতে হবে। তো এটা দেখেন তো, এটা থেকে পাবো আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে। তাহলে 39-এর পর 64, তাহলে এই যায় এখানে হবে। তাহলে এই যেটা আমার আসবে মানে অর্ধেক করে টোটাল গণসংখ্যাকে, তাহলে এটা হচ্ছে দেখবো যে এর আগে ক্রমযোজিত গণসংখ্যা কোথায় শেষ হচ্ছে, দেখো তো 39। তাহলে 39-এর পরে ইয়াটা হবে, অর্থাৎ 40 থেকে 64 পর্যন্ত কোন শ্রেণী অন্তর্ভুক্ত হবে, এই শ্রেণীর। তাহলে আমরা বলবো যে মধ্যমা শ্রেণী হচ্ছে এটা, মধ্যমা শ্রেণী হচ্ছে কি এটা। তাহলে আমরা মধ্যমা শ্রেণী ফাইন্ড আউট করে ফেলছি। তাহলে মধ্যমা শ্রেণী হবে কি, তাহলে এটা ফাইন্ড আউট করতে হবে আগে। তাহলে প্রথম স্টেপ হচ্ছে কি, মধ্যমা শ্রেণী ফাইন্ড আউট করা। দেখেন রিভিশন করা দিচ্ছি, এগুলো আপনারা পড়ছেন সব, জাস্ট একটু মনে করাই দিচ্ছি এবং বারবার বলতেছি প্র্যাকটিস করতে হবে। তাহলে মধ্যমা শ্রেণী পেয়ে গেছি না, পেয়ে গেছি। তো এখান থেকে আমরা আরও কিছু জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে এলএমান। এলএমান হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্নসীমা। নিম্নসীমা কত, 50, এন তো আমরা 90 জানি। তারপর কী কী লাগবে আর বলেন তো, এফসি। এফসি মানে কি, মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর, মধ্যমা শ্রেণীর পরবর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী কোনটা, 40 থেকে 50, এবং সেটা ক্রমযোজিত গণসংখ্যা কত, 39। কত, 39। তারপর এফসি গেছে, এরপর হচ্ছে এফএম, মধ্যমা শ্রেণী গণসংখ্যা, সেটা কত, 25। কত, 25। এবং সি, সি হচ্ছে শ্রেণীব্যাপ্তি কত করে, 10। শ্রেণীব্যাপ্তি এখানে 10 করে না, 10। তাহলে সূত্রটা কি আপনারাই বলেন, মধ্যমা। খুব ইজি, এটা ভুল করার কোনো কারণই নেই, কারণ হচ্ছে এগুলো 9-10 থেকে পড়ছেন। 9-10-এর পরিসংখ্যানে ছিল, লাস্ট অধ্যায় এই জিনিসগুলো ছিল। মধ্যমা এই সূত্রটা ওখানেই পড়ছিলেন আপনারা, তাই এটা নতুন কিছু না। তাহলে L প্লাস n/2 মাইনাস FC ডিভাইড বাই FM। বারবার প্র্যাকটিস করবেন লিখে লিখে, তাহলে আর ভুল হবে না, এখানে ভুল হওয়ার কোনো চান্স নাই। তো মানগুলো বসাই দেন, 45, 39, তারপর FM কত, 25। তো এখানে বসালে আমাদের এটা হিসাব নিকাশ করলে আনসার আসবে হচ্ছে 52.4। কত, 52.4। এটা সঠিক। কেমন সঠিক, কারণ এই যে 50 থেকে 60-এর মধ্যে আছে না, আছে। তাহলে মধ্যমা হচ্ছে কত, 52.4। এখানে একটা পয়েন্ট বোঝার মতো করে লিখতে হবে পরীক্ষায়, ঠিক আছে, বোঝা না গেলে অসুবিধা। তাহলে আমাদের এটা কয় নাম্বারটা গেছে, যে এটা হচ্ছে 1 নাম্বার, প্রথম প্রশ্নটা। সরি, আমি ওখানে চলে গেছি, হ্যাঁ এখানে, এটা না, আমি একটু বেশি পিছিয়ে চলে গেছি, এই যেখানে আছে আমরা। তাহলে প্রথম প্রশ্নটা ডান, এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। এরপর হচ্ছে 2 নাম্বার প্রশ্ন, এটাও আমাদের প্রয়োজনীয় সারণী আমি তৈরি করে রাখছি। তো এখানে কি আগে প্রশ্নটা একটু দেখি, কি বলছে, কি ফাইন্ড আউট করতে বলছে। এখানে বলছে হচ্ছে উদ্দীপকের আলোকে গড় ও প্রচুরকের সাহায্যে তথ্যের আকৃতি সম্পর্কে কি করো, মন্তব্য করো। তাহলে উদ্দীপকের আলোকে গড় ও প্রচুরকের সাহায্যে তথ্যের আকৃতি সম্পর্কে মন্তব্য করো। তাহলে গড় বের করার জন্য এই সারণীটা তৈরি করে রাখছি। কী কী লাগবে দেখেন তো কী কী লাগবে। এক্সআই মানে মধ্যবিন্দু কীভাবে বের করে বলেন, এই দুটো যোগ করবেন, 2 দিয়ে ভাগ করবেন, 2 দিয়ে যোগ করবেন, 2টা যোগ করবেন, 2 দিয়ে ভাগ করবেন, হয়ে যাবে। অর্থাৎ শ্রেণীর নিম্নসীমা উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দু পাওয়া যাবে। সেটাকে এক্সআই দ্বারা ডিনোট করা হয় বা এক্সআই দ্বারা প্রকাশ করা হয়। তো এক্সআই মানে শ্রেণী মধ্যবিন্দু, এফআই মানে গণসংখ্যা, আর দুটার গুণফল হচ্ছে এফআই এক্সআই। তো নিচে হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই। তো সূত্রটা কি, গাণিতিক নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই ডিভাইড বাই এন। তাহলে এফআই এক্সআই সামেশন করলে কত হবে বলেন, কত হবে, 4860 ডিভাইড বাই 90, কত 90।
তাহলে ভাগ করেন, ভাগ করলে এটা আসবে 54, কত আসবে 54, কত আসবে 54, ঠিক আছে 54 আসবে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। 4 নং 56, 5 না না 4 নং 36, 27 3, 5 নং 45, 45 3 যোগ করলে 48, দেখো স্মার্টলি করে ফেলছি। 54, গড় কত হবে 54। তো এখানে একটা পার্ট, সেটা হচ্ছে প্রচুরক। তাহলে প্রচুরক কীভাবে বের করতে হয় বলেন? প্রচুরককে এম দ্বারা প্রকাশ করা হয়, তাই না? আর গড়কে হচ্ছে এক্স বার, গাণিতিক গড়কে এক্স বার। তাহলে প্রচুরক হচ্ছে এল প্লাস ডেল্টা 1 ডিভাইড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। ডেল 1 মানে কত? এখানে ডেল 1 কী হবে বলেন তো? আর এল মানে কি? এল মানে হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে এখানে আলাদাগুলো তোমার লেখার আঁকার দরকার নেই, এটাই এনাফ। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি গণসংখ্যা আছে কোন শ্রেণীতে? 40 থেকে 50। তাহলে এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। তো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত? 40, কত 40, এটা হচ্ছে এল। তারপর ডেল্টা 1 মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে এটা কত হবে? 29 মাইনাস 7, তাহলে 22। আর এটা হচ্ছে ডেল্টা 2, প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী শ্রেণী গণসংখ্যা, তাহলে কত? 4। তো এগুলো জাস্ট এখানে বসা দিবেন। তো ইনপুট করলে আমাদের মান আসবে কত বলেন তো? কত আসবে স্যার? এখানে আনসার আসবে হচ্ছে 48.46। ডান অ্যান্ড ডাস্টেড। 48.46। এই হচ্ছে বিষয়। এটা এল, এটা হচ্ছে এল, বুঝে নিতে হবে, বুঝে নেবেন, ঠিক আছে? ডান। তাহলে একটা গেল। এরপর আসো আমরা একটু অন্যরকম একটা দেখি। তো এখানে বলছে শ্রাবণী মায়া অপেক্ষা মেধাবী ছাত্রী। আমি এক প্রশ্নে মধ্যমা, প্রচুরক এবং গড় তিনটাই নিয়ে আসছি ওখানে, ওইভাবে প্রশ্ন সিলেক্ট করছি, ঠিক আছে? আর এখানে একটু অন্য টাইপেরটা করাবো। যে দেখো, নির্বাচনী পরীক্ষায় 50 নম্বরের মধ্যে শ্রাবণী মায়া অপেক্ষা বেশি নাম্বার পায় এবং শ্রাবণীয় মায়ার প্রাপ্ত নাম্বারে গাণিতিক গড় ও জ্যামিতিক গড় নির্ণয় করে যথাক্রমে এত পাওয়া গেল। ওকে, ডান। তাহলে উদ্দীপকের আলোকে দুজনের প্রাপ্ত নাম্বার নির্ণয় করো। তো দুজনের প্রাপ্ত নাম্বার নির্ণয় করতে গেলে খেয়াল করেন, শ্রাবণী মায়া অপেক্ষা বেশি পাই, এটা একটা পয়েন্ট। তারপর গাণিতিক গড় এবং জ্যামিতিক গড় দেওয়া আছে। ওকে, তাহলে শুরু করি। তাহলে তাদের ধরে নিব যে প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে প্রাপ্ত নাম্বার। তাহলে প্রথমে ধরি কে নামগুলো কি? শ্রাবণী এবং মায়া। শ্রাবণী ও মায়ার প্রাপ্ত নাম্বার যথাক্রমে। তো ধরে নেন এ বি ধরে নিতে পারেন, x1 x2 ধরতে পারেন, যখন কিছু ধরেন। তাহলে এ ও বি ধরলাম, যথাক্রমে এ ও বি। তাহলে শ্রাবণীটা এ, মায়ারটা বি। এখন এ এম দেওয়া আছে 25, জি এম দেওয়া আছে 15। তাহলে এ এম দেওয়া আছে 25, জি এম দেওয়া আছে 15। তো এম মানে কি আসলে? গাণিতিক গড় কীভাবে নির্ণয় করতে হয়? যতগুলো সংখ্যা থাকবে সবগুলো যোগ করে ওই তথ্য সংখ্যা দ্বারা ভাগ। তাই এখানে তথ্য সংখ্যা কয়টা? 2টা। তাহলে এ এবং বি এদিকে যোগ করবো, 2 দিয়ে ভাগ করে দিব, শেষ। ডান। তাহলে আমরা এখান থেকে সমীকরণ পাবো কি? এ প্লাস বি বাই 2 সমান 25। তার মানে এ প্লাস বি সমান 50। কত? 50। এটাকে একটা সমীকরণ দিয়ে রাখেন, 1 নম্বর সমীকরণ। ডান। এবার জিএম থেকে একটা সমীকরণ নিয়ে আসবো আমরা। তাহলে জিএম সমান কত দেওয়া আছে? আচ্ছা, যেমন জিএম সমান সূত্র কি? তাহলে 2টা থাকলে x1 x2 এদের তততম মূল। যেমন আমি যদি 3টা থাকতো তাহলে আমি এখানে 3 দিতাম, তৃতীয় মূল। 4 থাকলে 4 দিতাম। ইজি। জিএম, জ্যামিতিক গড়, ঠিক আছে? তাহলে এখানে যে 2টা সংখ্যা, তাহলে এখানে আমরা শুধু বর্গমূল নিব। তাহলে x1 x2 এখানে x1 না, এখানে এবি দিব আমরা, যেহেতু ধরে নিচ্ছি এবি। যেটা ধরে নিব সেই অনুযায়ী করতে হবে। তাহলে এবি। তাহলে প্রশ্নের মধ্যে আমরা কী পাবো? রুট এবি সমান 15। তাহলে বা এবি সমান 225। কেমনে পাইছি? ওই পক্ষে বড় করছি। তাহলে এটা হবে 2 নাম্বার। এটা হবে কি? 2 নাম্বার। তো
তো আমরা কি করতে পারি, এ মাইনাস বি মান লাগবে আমার, যেহেতু এ এবং বি লাগবে তাহলে এ প্লাস বি বি পারি, পাইছি আমরা। এটা ওই যে ছোটোবেলায় বীজগাণিতিক রাশি পড়ছেন, ঠিক আছে, ওগুলো পড়লে বেসিক জিনিসগুলো জানলে হয় ম্যাথের। তো এখান থেকে আমরা করবো কি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আচ্ছা ওগুলো বসাও আগে, ওগুলো বসালে কত হয় দেখো, এ প্লাস বি হচ্ছে 50 স্কোয়ার মাইনাস 225, না 4 × 225, দুঃখিত, 4 × 225, কারণ 4ab, এটা শুধু ab, ওখানে 4ab বলছে। তাহলে 50কে বর্গ করলে 25 0 0, 225কে 4 দিয়ে গুণ করলে 4 5 20, ঠিক আছে, হাতে আছে 2, তাহলে 10 হাতে আছে 1, 4 2 8, 8 9, তাহলে বিয়োগ করলে 1600, কত 1600, উইথাউট ক্যালকুলেটার করে ফেলছি, উইথাউট ক্যালকুলেটার। তোমার কনফিডেন্স না থাকলে ক্যালকুলেটার দিয়ে করবো, অসুবিধা নাই। তাহলে এ মাইনাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান, তাহলে এ মাইনাস বি কী হবে, তার রুট, তাহলে রুট করলে কত হবে বলেন তো, 40, কত হবে 40, ওকে 100%, কোনো ডাউট, কোনো সন্দেহ আছে, কোনো সন্দেহ নাই, ঠিক আছে, হ্যাঁ। তাহলে কত হবে 40, বলেন কত হবে, 1600কে রুট করলে 40, 4কে বড় করলে 40কে বড় করলে 1600, ডান। তাহলে এখন এটাকে দেন 2 নম্বর, এটা দরকার নেই, এ বিকে সমীকরণ না দিলে চলে। তাহলে এখন 1 আর 2 যোগ করো, 1 আর 2 পরবর্তী পৃষ্ঠায় যোগ করো, সমীকরণ 1 আর 2, তুমি বাংলা লিখবা, 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, বাংলা লিখতে পারবা। তাহলে যোগ করলে দেখো 2a সমান 90, কারণ এদিকে 50 এদিকে 40, যোগ করলে কত হবে 90, তাহলে সুতরাং এ সমান 90কে 2 দিয়ে ভাগ করলে 45। আবার সেমভাবে 1 থেকে 2 বিয়োগ করো, তাহলে এ বাদ বি, ওই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2b, কি বি 2b সমান 10, 50 থেকে 40 গেলে 10, তাহলে সুতরাং বি সমান 5, এই যে 50 থেকে 40 গেলে 10, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে 5। তাহলে বলেন শ্রাবণীর নাম্বার হচ্ছে 45 আর মায়ের নাম্বার হচ্ছে 5, শেষ, বসায় দিবেন। এখন আমাদের তো গ নাম্বার গেছে, গ নাম্বার লাগবে না, মানে প্রথম প্রশ্ন গেছে। দ্বিতীয় প্রশ্ন কি, উদ্দীপকের উল্লেখিত দুজনের প্রাপ্ত নাম্বারের তরঙ্গ গড় নির্ণয় করে গাণিতিক গড়, জ্যামিতিক গড় ও তরঙ্গ গড়ের মধ্যে বিদ্যমান সম্পর্ক। তো এটা এখানে করতে পারি, দেখো 2 নাম্বার। তাহলে তরঙ্গ গড় নির্ণয় করতে গেলে আমাদের একটা সম্পর্ক আছে, m × HM সমান GM স্কোয়ার, এটা কাজে লাগালে হবে। তাহলে এখানে m আমরা জানি, m দেওয়া আছে, জানি না দেওয়া আছে আর কি, কত 25, এটা আমাদের দেওয়া না, এটা বের করতে হবে, উল্টন গড় বা তরঙ্গ গড়, আর GM হচ্ছে 15 স্কোয়ার। তাহলে HM সমান 15কে বড় করলে 225 ডিভাইড বাই 25, তাহলে 4 25 100, 8 25 200, তাহলে 9 25 225, তাহলে কত হবে 9। এই তোমার পরীক্ষা হলে কখনো সমান এভাবে দিবা না, জাস্ট আমি এখানে জায়গা বাঁচানোর জন্য করছি। তোমরা সবসময় নিচে পাশাপাশি কোনো লাইন করবো না, মাথায় থাকবে, একদম উপর থেকে নিচে। এখানে তোমার পেজটা বেশি গেলে অসুবিধা নাই, তোমাকে এক্সট্রা পেজ দিচ্ছে, তো নো টেনশন। তো এভাবে কখনো করবা না, এটা জাস্ট আমি এখানে করছি। তো বাসায় করতে পারো, নো প্রবলেম, কিন্তু পরীক্ষা খাতা করা যাবে না। তাহলে HM কত 9। তো আমাদের সম্পর্ক থাকে, সম্পর্ক কি আমরা জানি যে m GM, m এটা আমি ইয়াতেই করি, m সবচেয়ে বড় হয়, GM তার থেকে ছোট হয়, HM সবচেয়ে ছোট হয়। তো এটা এখানে মেনটেন হয়েছে কিনা দেখো তো, অবশ্যই হয়েছে। এখানে m হচ্ছে 25, GM 15, HM 9, তার মানে কিটা সঠিক প্রমাণিত হয়েছে। আর এমনিতে সম্পর্কটা হচ্ছে এরকম, ওভারঅল সম্পর্কটা চিন্তা করলে এরকম, রাইট, প্রমাণ সহ আছে, এটার প্রমাণ সহ আছে, এরকম সমান হতে পারে, m GM HM সমান হতে পারে। সমান হতে গেলে আসলে শর্তটা কীরকম জানো, যে যতগুলো তথ্য সারির সংখ্যা দেওয়া থাকবে সব সংখ্যা হচ্ছে একই হতে হবে। ধরো 5টা 5, বা ধরো 4টা 8, বা ধরো 10টা 6, মানে 10টা সংখ্যা আছে সবগুলো 6, তাহলে দেখবা যে এদের GM যা হবে HM তা হবে, তারপর এমও তাই হবে, ওকে ব্যাস। আর আদারওয়াইজ এটা
এরকম হয়, এম সবসময় বড় হয়, জিএম তার থেকে ছোটো হয়, এইচএম তার থেকে ছোটো হয়। কখন এটা সম্ভব না যে জিএম এম থেকে বড় হবে, এটা পসিবল না, বা এইচএম জিএম থেকে বড় হবে, এটাও পসিবল না, বা এইচএম এম থেকে বড় হবে, এটাও পসিবল না। ঠিক আছে, ডান। এই তাহলে এখান থেকে আরেকটু জিনিস বলি, একটা জিনিস একটু করে বলতে হয়, সেটা হচ্ছে কিছু প্রশ্ন এরকম আসতে পারে যে সম্মিলিত গড় নির্ণয় করো। কী করো? সম্মিলিত গড়, যে তোমাকে দুটো শ্রেণী সেকশন দেওয়া আছে বা দুটো গ্রুপ দেওয়া আছে, তো এই গ্রুপে কিছু নাম্বার, এই গ্রুপে কিছু নাম্বার বলে দেওয়া আছে, তো বলে সম্মিলিত গড়। তা সম্মিলিত গড় কীভাবে করে? তো এখানে তোমার ধরো টোটাল তোমার কী থাকবে, গণসংখ্যা থাকবে না এই পাশে, তো ওটা তুমি N1 ধরবা, এদিকে তোমার N2 ধরবা, তাহলে এদিকে N1 ইন্টু এক্স বার মানে X1 বার, অর্থাৎ এই গ্রুপের যেগুলো আছে তাদের গড় এখানে N2 যতগুলো তোমার তথ্য মানে তোমার তথ্য সংখ্যা বা গণসংখ্যা থাকবে, তার সাথে ওই গ্রুপের গাণিতিক গড়টা গুণ করবা, যোগ করবা নিচে N1 প্লাস N2। একটা দুটো বোর্ড আসছে আগে, আসতে পারে, ঠিক আছে, মাথায় রাখবা। এটা হচ্ছে সম্মিলিত গড়। কী গড়? সম্মিলিত গড়। সম্মিলিত গড় করতে গেলে আগে গাণিতিক গড় নির্ণয় করতে হয়। দেখো এই যে তোমাকে এটা ডাইরেক্টলি দেওয়া থাকতে পারে, আবার নাও দেওয়া থাকতে পারে। আলাদা দেওয়া থাকলে তখন তোমাকে আগে ওই গ্রুপগুলোর কী করতে হবে, গ্রুপ ওয়াইজ গড়গুলো আগে নির্ণয় করতে হবে, নির্ণয় করে তারপর তুমি সম্মিলিত গড় বের করতে পারবা। ঠিক আছে, ক্লিয়ার, ডান। তাহলে এই হচ্ছে সম্মিলিত গড়। এটা এর বাইরে আসলে তেমন একটা কিছু আসে না এখানে, ঠিক আছে, এগুলোই আসে। এবার আসেন পঞ্চম অধ্যায়, দুটো অধ্যায় শেষ, 1 এবং 3। পঞ্চম অধ্যায় কি? পরিঘাত, বঙ্কিমতা, সূচলতা, মোমেন্টস, স্কিউনেস, কার্টোসিস। যাই হোক, পরিঘাত আসেন। পরিঘাত হচ্ছে দুই ধরনের, কেন্দ্রীয় পরিঘাত, একটা হচ্ছে কি কাঁচা পরিঘাত, বা ঠিক আছে, তো একটা শোধিত পরিঘাত বা অশোধিত, মানে একটা হচ্ছে অশোধিত পরিঘাত। তো শোধিত পরিঘাতের অপর নাম কেন্দ্রীয় পরিঘাত, আর অশোধিত পরিঘাতের অপর নাম হচ্ছে কাঁচা পরিঘাত। তো এগুলো দেখো অধ্যায়ের নামে রিলেটেড সংখ্যাগুলো আসে, বারবার বলছি। যেমন এখানে অধ্যায় দেখো, পরিঘাত আছে, বঙ্কিমতা আছে, সূচলতা আছে। এই 3টে সংখ্যা কিন্তু ইম্পর্টেন্ট, জ্ঞানমূলক প্রশ্নের জন্য 3টা সংখ্যাই ইম্পর্টেন্ট, এগুলো এখানে লেখা আছে। দেখো তারপর বঙ্কিমতাঙ্ক কী, ধনাত্মক বঙ্কিমতা কী, এবং 5 সংখ্যার সার, এটা আসে 5 সংখ্যার সার, সর্বনিম্ন মান সর্বোচ্চ মান, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থক, এগুলো মিলে যেটা হয় 5টা সংখ্যা মিলে হচ্ছে 5 সংখ্যার সার। যাই হোক, অনুধাবন প্রশ্নগুলো দেখবা, অনুধাবনমূলক প্রশ্ন, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রাখো বা খাতা লিখে নাও বা একটা চোখ বুলিয়ে নাও। এছাড়াও আর দেখবা টেস্ট পেপার থেকে বা বই থেকে আরও দেখবা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর আসো, কোনো নিবেশনের গড়, মধ্যমা, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত এবং চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত যথাক্রমে এগুলো দেওয়া আছে। তো রনি মন্তব্য করলেন যে নিবেশনটি ধনাত্মক বঙ্কিম এবং অতি সূচালো। ওকে, তো ধনাত্মক বঙ্কিম আমরা কেন বুঝি? যদি রুট বিটা 1-এর মান 0 থেকে বড় হয় তখন ধনাত্মক বঙ্কিম, এটা প্রমাণ করতে হবে। আরটা বলছে অতি সূচালো। অতি সূচালো মানে হচ্ছে বিটা 2-এর মান 3 থেকে বড়, বিটা 2-এর মান 3 সমান হলে মধ্যম সূচালো, 3 থেকে ছোটো হলে অনতি সূচালো, আর 3 থেকে বড় হলে অতি সূচালো। ওকে, আর বঙ্কিমতার ক্ষেত্রে 0 সমান হলে, বঙ্কিমতাঙ্ক যদি 0 সমান হয় তখন হচ্ছে সুষম নিবেশন, ঠিক আছে, তখন মানে কোনো বঙ্কিমতা নাই আর কি। তারপর যদি বিটা 1 0 থেকে বড় হয় ধনাত্মক বঙ্কিম, আর বিটা 1 যে রুট যদি 0 থেকে ছোটো হয় ঋণাত্মক বঙ্কিম, বাস। তো উদ্দীপকের আলোকে প্রচুরকের মান, প্রচুরকের মান নির্ণয় করার সূত্র কী দেখেন তো? প্রচুরকের মান নির্ণয় করার সূত্র কী? এটা তোমার 3য় অধ্যায়ে কাজে লাগতে পারে মাঝে মধ্যে। কখন কাজে লাগতে পারে ওটা বলতেছি, দাঁড়াও আমি একটু লিখি। তাহলে প্রচুরক সমান কি বলেন তো? বলেন, প্রচুরক সমান কি? 3 ইন্টু মধ্যমা মিডিয়ান মাইনাস 2 ইন্টু কী বলেন, অ্যারিথমেটিক মিন, মানে গড় আর কি, গাণিতিক গড়, যেটাকে x বার দিয়ে প্রকাশ করায়। তো 3 ইন্টু মধ্যমার 3 গুণ থেকে গড়ের, গাণিতিক গড়ের দ্বিগুণ বিয়োগ করলে কী পাওয়া যায়? প্রচুরক। তো মাঝে মধ্যে দেখো, আমি যে একটু আগে তৃতীয় অধ্যায়ে পড়ালাম তোমাদের, সাপোজ এই প্রশ্নটা যদি এমন হয় যে ধরেন এই প্রচুরক শ্রেণীটা সবার প্রথমে আছে বা সবার লাস্টে আছে, তাহলে একটা ঝামেলা না? কী ঝামেলা? তো আমি প্রচুরক শ্রেণী পরবর্তী গণসংখ্যা পাবো না, আবার লাস্টে হলে প্রচুরক শ্রেণী পরবর্তী গণসংখ্যা পাবো না। তাহলে আমি যেটা আলফা 2, ওটার ক্ষেত্রে তোমার ডেল্টা 2 বের করতে পারবো না, এখানে এটার ক্ষেত্রে ডেল 1 বের করতে পারবো না। তো সেই সব ঝামেলা আসলে, বা ধরো এই 29 দুইবার আসছে, মানে তখন আমি প্রচুরক শ্রেণী কোনটা ধরবো, একটা ঝামেলা না? তো
তো এইসব ঝামেলা যখন আসে তখন আমাকে এই সূত্র দিয়ে ম্যাথ করতে হবে। কোনটা? যেটা এখানে ইউজ করতেছি। কোনটা? এটা। তো এখানে আমাদের দেওয়া আছে একদম সিম্পলি, তোমার দেওয়া আছে আগে লিখবা এগুলো। তাহলে মধ্যমা দেওয়া আছে কত? যথাক্রমে প্রথমে গড় তারপর মধ্যমা। তাহলে মধ্যমা হচ্ছে 15, 3 গুণ 15 মাইনাস 2 গুণ গড় হচ্ছে 16। তাহলে 45 আর 16 দুগুণ 42, ঠিক আছে না? 3 15 45, 16 দুগুণ 42 না 32? 42 না 32? 3 15 কত? 45, 16 দুগুণ 32। তাহলে 3 যা আসে 13 কত আসতেছে বলেন তো? 13 আসতেছে। 13 প্রচুরক নির্ণয় করতে বলছে। এটা কি 2 নাম্বার? দেখেন রনির মন্তব্যটি যাচাই করো। ওই মন্তব্য যাচাই মানে কি? রুট বিটা 1 বের করতে হবে, বিটা 2 বের করতে হবে। তো বিটা 1 বের করার জন্য আমাদের একটা কার্ল পিয়ারসনের সূত্র আছে, বঙ্কিমতাঙ্ক। আরটা হচ্ছে ওই যে তোমার ওই কিসের সাহায্যে? পরিঘাতের সাহায্যে। তো পরিঘাতের সাহায্যে সূত্রটা কীরকম ছিল? এরকম বিটা 1, এমনি বিটা 1 এর সূত্র হচ্ছে এরকম যে μ3 স্কোয়ার ডিভাইড বাই μ2 কিউব। তো এটাকে রুট করে দিলে পুরো হয় μ3, নিচে হয় রুট μ2 কিউব। ঠিক আছে, আমরা রুট বিটা 1 বের করবো। এটা হচ্ছে বঙ্কিমতা, এটা বঙ্কিমতাঙ্ক। কিসের সাহায্যে? এটা পরিঘাতের সাহায্যে। মিউ মানে পরিঘাত, তাহলে μ3 মানে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত, μ2 মানে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত বা তোমার দ্বিতীয় শুধুত পরিঘাত। ঠিক আছে, আর প্রাইম দিলে এভাবে মিউ প্রাইম দিলে তখন বুঝতে হবে কাঁচা পরিঘাত, বা ধরো μ2 প্রাইম মানে দ্বিতীয় কাঁচা পরিঘাত। ক্লিয়ার? ওকে ওকে, ডান। আর পরিঘাত মানে কি? সূত্রটা কি? সামেশন অফ xi মাইনাস এক্স বার। তো তোমাকে ধরো প্রথম পরিঘাত বললে এখানে 1, যদি ধরো ইজিলি বলে দেবো, তোমার ধরো যদি বলো যে চতুর্থ পরিঘাত, তাহলে এখানে 4 ডিভাইড বাই n, সবসময় n থাকবে। তো মাঝে মধ্যে এরকম কিছু প্রশ্ন আসে, তোমাকে x মান দিয়ে এবার বের করতে পারো, তখন তুমি কী করবা? কি সারণী তৈরি করে ফেলবা। ওটা আমাদের এখানে আমি সিকিউরিটি রাখি নাই, 1-2 বার আসছে, তাও একটু দেখে নিবা। আসছে বিভিন্ন বোর্ড কোয়েশন আসছে, একটু দেখে নিবা। তো এটা হচ্ছে তোমার সূত্র। তো তুমি এটা একটু এটা কীভাবে করতে হয়, স্কোয়ার কিউব কীভাবে করতে হয় করে নিবা, এটা সারণী তৈরি করে ফেলবা, তারপর জাস্ট মানগুলো বসাবা, বসা দিলে চলে আসবে। ওকে, ডান। তাহলে এটাতে আমরা এখন এই জায়গায় আসি। তাহলে এটা তো গেল পরিঘাত ভিত্তিক, কিন্তু আমার এখানে পরিঘাত দিয়ে করলে হবে না, এখানে আমাদের মোমেন্টস দিয়ে করলে হবে না, এখানে আমাদের কার্ল পিয়ারসনের সূত্রটা ইউজ করতে হবে। তো সেটা কীরকম বলেন? কার্ল পিয়ারসনের সূত্রটা কীরকম হবে? এসকে দিয়ে লিখবো। এসকে মানে স্কিউনেস, বঙ্কিমতাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস যদিও বা বঙ্কিমতাঙ্ক ইংরেজি। তাহলে বঙ্কিমতাঙ্ক হবে কি? কার্ল পিয়ারসনের সূত্র অনুসারে যে তোমার গড় দুটো সূত্র হতে পারে, একটা হচ্ছে গড় মাইনাস প্রচুরক, একটা হচ্ছে কি গড় মাইনাস প্রচুরক ডিভাইড বাই পরিমিত ব্যবধান, অথবা একটা সূত্র হতে পারে 3 ইন্টু গড় মাইনাস মধ্যমা, যখন একটা ইউজ করলে হবে। নিচে হচ্ছে সিগমা, সিগমা মানে হচ্ছে পরিমিত ব্যবধান। তো চলো শুরু করি। এখানে আমাদের এগুলো দেওয়া আছে কিনা? গড় দেওয়া আছে, যে বলেন গড় দেওয়া আছে না? দেওয়া আছে। আর প্রচুরক আমরা বের করছি 13, অথবা মধ্যমাটা ইউজ করতে পারো, দ্বিতীয় পার্ট যে কোনো একটা করলে হয়। নিচে হচ্ছে একটা দেওয়া আছে কি? পরিমিত ব্যবধান। এখন পরিমিত ব্যবধান কোথায় পাবো স্যার? পরিমিত ব্যবধান কোথায় পাবো? পরিমিত ব্যবধান কোথায় পাবো? এই যে দেখেন বেদাঙ্ক দেওয়া আছে না? বেদাঙ্ক ডাইরেক্ট বলে না, কিন্তু বলছে কি দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত। মনে রাখতে হবে প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান সবসময় 0, আর দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান হচ্ছে ভেদাঙ্কের সমান। কি বললাম বলেন? দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান কার সমান? ভেদাঙ্কের সমান। এটা আমরা পড়ছেন। তাহলে আমরা লিখতে পারি যে সিগমা স্কোয়ার সমান μ2, তাই না? তা আমার লাগবে সিগমা, কারণ আবার ভেদাঙ্ককে রুট করে দিলে পরিমিত ব্যবধান পাওয়া যায়। কী পাওয়া যায়? তাহলে এটা তো এটাই তাহলে এখানে আমি এটা রুট করতে হবে, μ2কে রুট করতে হবে। তাহলে μ2 কত ছিল? 16। কত ছিল? 16। বুঝেন না মনে হয়? আশা করি বুঝছেন। বুঝেন নাই নাকি বুঝছেন? অবশ্যই বুঝতে হবে। দেখেন তাহলে সিগমা স্কোয়ার মানে হচ্ছে বিভেদাঙ্ক, আর তাকে রুট করলে হয় সিগমা, আর সিগমা মানে হচ্ছে পরিমিত ব্যবধান। বোঝাতে পারছে কথা? খুবই সিম্পল না? ভেদাঙ্ককে রুট করলে কি পাওয়া যায়? পরিমিত ব্যবধান পাওয়া যায়। আবার একটা সম্পর্ক হচ্ছে ভেদাঙ্ক কার সমান? দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সমান। তো 2 দিয়ে 4 মিলে গেছে, তো রুট করলাম, রুট 16 সমান কত হবে? 4। তাহলে আমরা নিচেরটাও পেয়ে গেছি। কাজ শেষ বাংলাদেশ, কাজ শেষ। বলেন কি? বাংলাদেশ। তাহলে এক্স বার কত? এক্স বার হচ্ছে গড় 16, তারপর হচ্ছে মধ্যমা
সরি প্রচুরক, যেখানে একটা লিখলে হচ্ছে 13, প্রচুরক হচ্ছে 13, অথবা কেউ চাইলে ওটাও করতে পারো, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তাহলে 10কে 4 দিয়ে ভাগ করলে আমরা যতটুকু জানি 0.75 হয়, 4 ভাগে 3 ভাগ আর কি, 0.75 হবে। আমি খুব কনফিডেন্সের সাথে বলতেছি, পারলে ভুল প্রমাণ করো, ক্যালকুলেটর করে দেখো, আশা করি দরকার হবে না, করে দেখো, আশা করি আমি ভুল প্রমাণিত হব না, কনফিডেন্স আছে আমার। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের বাকি একটা পার্ট বাকি আছে না, সেটা কি কী বের করা? সুচলতা। তাহলে সুচলতা হচ্ছে কি β2। তাহলে β2 সমান কি জানো? এটা আমাদের দিয়ে বের করতে হবে, এটা কোনো সূত্র নেই, এটা পরিঘাত দিয়ে করতে হবে। তো μ4 ডিভাইড বাই μ2 স্কোয়ার, বলেন কী হবে? μ4 ডিভাইড বাই μ2 স্কোয়ার। তাহলে μ4 কত? 50, আর μ2 এই যে μ2 16, তাহলে μ2 হচ্ছে কত? 16, তাই না? μ2 16, এরকম তো দেওয়া ছিল না, দেখি তো, দ্বিতীয় কেন্দ্রে পরিঘাত 16, তাহলে μ2 কত দেওয়া আছে? 16, হ্যাঁ, তাহলে 16, সরি 4 দিছি কেন, 16 হবে। μ2 কত? 16, তাহলে 16 স্কোয়ার। তো এটা হিসাব নিকাশ করেন ক্যালকুলেটারে, তাহলে হিসাব নিকাশ করলে কত আসে? 0.19। ওকে, নিজেরা একটু করবেন, 0.19। তাহলে বলেন আমাদের ওই 0.75 মানে কি? 0 থেকে বড় না? স্কোয়ার কি আসছে? 0 থেকে বড় আসছে, তার মানে ধনাত্মক। এটা কি? ধনাত্মক। আর 0 থেকে ছোটো আসছে ঋণাত্মক, সিম্পল। আর β2 এর মান 3 থেকে ছোটো আসছে, বলেন 3 থেকে কী আসছে? ছোটো, তাহলে এটা অনতি। 3 থেকে ছোটো আসলে এটা অবশ্যই অনতি সূচল। কী সূচল? অনতি সূচল। কিন্তু এখানে আমাদের বলতেছে কি দেখেন তো, কই আমাকে বলা হচ্ছে অতি সূচল বা অতি সূচালো। তাহলে রনির মন্তব্যটি আংশিক সঠিক, 50% সঠিক, 50% ভুল, ঠিক আছে? আধা সত্য, আধা ভুল, আধা মিথ্যা, এটা সঠিক না। ও বলছে অতি, অতি হতে হলে 3 থেকে বড় হতে হয়, দেখেন 3 থেকে ছোটো আসছে, তাহলে এটা হবে অনতি সূচল। কী সূচল? অনতি সূচল। ডান। আসিফের সংগৃহীত তথ্য অনুযায়ী 3 হতে মাপা 4টি পরিঘাত, 3 হতে মাপা, তার মানে এরকম 3 হতে মাপা, 2 হতে মাপা, এভাবে বললে এটা বুঝতে হবে যে এটা হচ্ছে কাঁচা পরিঘাত বা অশোধিত পরিঘাত। কেন স্যার? কারণ যখন আপনার গড় হতে মাপা হবে, গাণিতিক গড় হতে যদি মাপা হয় সেটা হবে কেন্দ্রীয় পরিঘাত, মাথায় থাকবে। আর গাণিতিক গড় ব্যতীত অন্য যে কোনো সংখ্যা নিলে বা অন্য কোনো গড় নিলে তখন সেটা হয়ে যাবে কাঁচা পরিঘাত। তাহলে 3 হচ্ছে গাণিতিক গড় নয় এখানে, ঠিক আছে? এই জন্য এটা হবে কাঁচা পরিঘাত। তাহলে আমরা এই যে 4টা মান দেওয়া আছে এগুলোকে আমরা বলতে পারি μ1 প্রাইম সমান -1, μ2 প্রাইম সমান 5, μ2 প্রাইম সমান, এগুলো প্রাইম দিতে হবে, ঠিক আছে, 9, 30। তত্ত্বের তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করো। দেখেন সূত্র বাড়তে হবে। তাহলে এটা কোন টপিকের প্রশ্ন জানেন? অশোধিত পরিঘাতের সাহায্যে শোধিত পরিঘাত নির্ণয়। তাহলে μ3, এটার সূত্র আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে মুখস্থ হবে। তাহলে এটা শুরু হবে μ3 প্রাইম দিয়ে, তো যেটা তোমার থাকে ওটা প্রাইমটা দিয়ে শুরু হয়, তারপর একটা মাইনাস আসে, প্লাস মাইনাস প্লাস এভাবে যায় সিকোয়েন্স। তাহলে মাইনাস দিয়ে 3 দিতে হবে, 3 বলেন 3 কী হবে? μ2 প্রাইম, μ1 প্রাইম। যেভাবে পারো টেকনিক দিয়ে মুখস্থ রাখতে পারো, বা ডাইরেক্ট ঠাড়া মুখস্থ রাখতে পারো, এজ ইউ উইশ। অনেক রকম টেকনিক দিয়ে এটা মুখস্থ রাখতে পারে, মুখস্থ রাখে। বা আমি ব্যাসের মধ্যে একটা কাইকুস টেকনিক দেখাছিলাম। যাই হোক, এখানে কোনো টেকনিক বলতেছি না, জাস্ট এটা বলে দিলাম। তোমরা চাইলে তোমাদের মতো করে টেকনিক দিয়ে এটা মনে রাখতে পারো। তাই এটা মাথায় রাখবা যে যেটা ধরো μ4 প্রাইম দিয়ে শুরু হবে, μ2 প্রাইম দিয়ে শুরু হবে, এটা একটা কমন। তারপর একটা কমন জিনিস আছে প্লাস মাইনাস এরকম হয়। μ4 তো আমাদের করতে হবে, যে 2 নম্বর প্রশ্নে μ4 আসবে। তাহলে মানগুলো বসা দিবেন। তাহলে মানগুলো বসা দিলে আমি এটা করে রাখছিলাম, এটা আমার আসছে হচ্ছে 4, কত? 4। আপনারা একটু বসা দেবেন, জাস্ট মানগুলো বসাবেন, কত আসবে? আনসার কত আসবে? 4 আসবে ইনশাল্লাহ। এরপর আসেন 2 নাম্বার। এখানে কি বলছে? আসিফের মন্তব্য করছে কি নিবেশনটি অনতি সুচালো। তাহলে একটু আগে সুচলতা বের করার জন্য আমি যে β2 সমান কি লিখছিলাম? μ4 ডিভাইড বাই μ2 স্কোয়ার, মনে আছে কিনা? এই যে একটু আগে করছি, একটু আগে এই যে এখনই করছি, একটু আগে মানে এখনই, সরি কোথায় চলে গেছি, এখানে
এই জায়গায় ছিলাম আমরা। তাহলে মিউ ফোর ডিভাইড বাই মিউ টু স্কোয়ার, তাহলে মিউ ফোর লাগবে, এই যে আমি বলছিলাম একটু আগে মিউ ফোর লাগবে। তাহলে মিউ ফোর কীভাবে বের করবো, মিউ ফোর কীভাবে বের করবো, এটা একটু বেশি লম্বা, মানে এটা অনেকে ভুলে যায় বা ভুল করে ফেলে আর কি, তো একটু প্র্যাকটিস করবেন বাসায়। শুরু হবে মিউ ফোর প্রাইম দিয়ে, তারপর মাইনাস সিকোয়েন্সটা প্লাস মাইনাস সিকোয়েন্সটা মেনটেন করবে, ঠিক আছে? প্লাস মাইনাস সিকোয়েন্সটা কী করবে, মেনটেন করবে। তারপর শুরু করবেন 4, এখানে 4 দিয়ে শুরু, তাহলে তোমার একটা হয় মিউ 3, একটা হবে কি মিউ 1, মিউ 3 মিউ 1। অবশ্যই প্রাইম দিতে হবে, আমি কি এর আগেটার প্রাইম দিই নাই? দিছি, ঠিক আছে, প্রাইম দিতে হবে। এই পাশে সবগুলো প্রাইমই থাকবে। তারপর প্লাস মাইনাস কি প্লাস 6 মিউ 2 প্রাইম মিউ 1 প্রাইম স্কোয়ার, ঠিক আছে? আশা করি এখানে ভুল হয় নাই, ঠিক আছে? এটা হবে 2 2 3, ঠিক আছে? টেকনিক আমার টেকনিকে, ঠিক আছে? তারপর মাইনাস শেষ হবে সবসময় কী দিয়ে, মিউ 1 দিয়ে, বলেন শেষ হবে সবসময় কী দিয়ে, মিউ 1। তাহলে 3 মিউ 1 টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার কত হবে বলেন 4। এখানে টু দি পাওয়ার কিউব দিয়ে শেষ হয়েছে না, এখানে টু দি পাওয়ার 4 দিয়ে শেষ হবে। আর মিউ 2 বেলায় মিউ 2 দিয়ে শেষ হবে, মিউ 1 স্কোয়ার দিয়ে শেষ হবে, ঠিক আছে? তো এখানে মানগুলো বসাবেন, মানগুলো বসালে আমি কত পাচ্ছিলাম 15 পাবো, কত পাবো 15 পাবো। আর মিউ 2 তো একদম সহজ, বলেন মিউ 2 একদম সহজ, মিউ 2 প্রাইম মাইনাস মিউ 1 স্কোয়ার, মিউ 2 প্রাইম মাইনাস বলেন মিউ 1 প্রাইম স্কোয়ার, প্রাইম দিতে হবে, প্রাইম দিতে হবে, প্রাইম মিস করা যাবে না। তাহলে এখান থেকে আমাদের কত আসবে বলেন, কত আসবে 4, কত আসবে 4। তাহলে 15 ডিভাইড বাই 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার মানে 16, তাহলে 16 বাই 15 করলে কত হয় 0.94, মানে একের একটু কাছাকাছি, 0.94। তাহলে এখান থেকে আমরা মন্তব্য কী করবো, এটা কি 3 থেকে ছোটো না, এটা কি 3 থেকে ছোটো, তাহলে আগের প্রশ্ন যেটা ছিল সেটা অনতি সুচল, ডান অ্যান্ড ডাস্টেড। তো এখান থেকে বিটা মান যদি বের করতে বলতো বঙ্কিমতাঙ্ক, তাও বের করতে পারতাম, কারণ সূত্র অলরেডি দেখাইছি। এখান থেকে 8টা সূত্র মাঝে মধ্যে আসে, কোভেরিয়েন্স বলা যায়, বিভেদাঙ্ক। তো বিভেদাঙ্ক সমান পরিমিত ব্যবধান ডিভাইড বাই গট ইন্টু 100%, এটা একটু মাথায় রাখবেন। মাঝে মধ্যে বিভেদাঙ্ক বলে দেয়, যেমন এখানে প্রথম প্রশ্নটা আমি একটু দেখাই, আমি তোমাকে ভেরিয়েশন দেখা দিচ্ছি যে কী ভেরিয়েশন হতে পারে। আর এই দুইটা প্রশ্নের বাইরেও আমি যে দুইটা প্রশ্ন তোমাদের করে দিলাম, এগুলো হচ্ছে মোস্ট অফ দ্য প্রশ্ন, মানে বেশিরভাগ প্রশ্ন এগুলোর আওতায় মানে এরকম টাইপের আসে। তাও একটু বাইরে মাঝে মধ্যে কী আসে, বিভেদাঙ্ক বলে দেয় এখানে। তাহলে বিভেদাঙ্ক বলা মানে কি সিবি, তো বিভেদাঙ্ক যদি বলে দেয় এখানে, তাহলে বুঝে নিতে হবে সিবি। আর বিভেদাঙ্ক মানে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই অ্যারিথমেটিক মিন ইন্টু 100%। তোমাকে প্রশ্ন কীরকম হয় জানো, তোমাকে ধরো এটা দেওয়া নাই, কোনটা দেওয়া নাই, সাপোজ এটা দেওয়া নাই বা এটা দেওয়া নাই, যখন একটা দিবে না এ শিওর তোমাকে এটা বলে দিবে 50% 60% কিছু একটা বলে দিবে। তো তোমাকে এই হয় এটা না হয় এটা বলে দিবে না, তো তুমি এই দুটো বসালে এটা পেয়ে যাবে, অথবা যদি এটা জানা না থাকে ওই দুটো বসালে এটা পেয়ে যাবে, বা যদি এটা অজানা মান থাকে তাহলে এই দুটো বসালে এটা পেয়ে যাবে। মানে যেটা অজানা মান থাকবে দুটো দেওয়া থাকবে, একটা অজানা থাকবে, দুটো জানা থাকবে, একটা অজানা থাকবে, দুটো জানা মান বসালে অজানা মান চলে আসবে। তো এটা কেন দরকার, এই দেখেন ক্যালকুলেশন সূত্র দেখেন তো, এটা লাগবে এটা লাগবে, তো এই দুটা কিন্তু উপস্থিতি কিন্তু সিভিতে আছে, যার কারণে এটা একটু মাঝে মধ্যে আসে প্রশ্নে, তো মাথায় রাখবেন এটা, ঠিক আছে? এটা আমাদের একটু বলে দিলাম। এর বাইরে আশা করি এখান থেকে প্রশ্ন তেমন একটা হবে না, হলেও ওই বললাম এটা, এবং একটা হচ্ছে ডাইরেক্ট কেন্দ্রীয় পরিঘাতের যেগুলো মূলসূত্র, পরিঘাতের যেগুলো মূলসূত্র কেন্দ্রীয় পরিঘাতের, ওগুলা দেখো, ওগুলো কাজে লাগিয়েও একটা ম্যাথ আসে মাঝে মধ্যে। তো অধ্যায়টাও এত কঠিন না, সিরিয়াসলি এটা কঠিন না, ঠিক আছে? একটু প্র্যাকটিস করলেই ডাল ভাত এগুলা। তাহলে আমাদের 3টা অধ্যায় শেষ, বাকি আছে কি কালীন সারি এবং অষ্টম অধ্যায় কিন্তু আসলে তোমার বলতে গেলে এটা কি থিওরিটিক্যাল অধ্যায়, এখানে কোনো ম্যাথ নাই। তো যদি তোমাদের একান্ত কমন না পড়ে এই 7-এর ভিতর, 1 থেকে 7-এর ভিতর, তখন তুমি এটা ট্রাই করবা। তো আমার একটা অ্যাডভাইস থাকবে হচ্ছে অষ্টম অধ্যায় না ধরা, কারণ অষ্টম অধ্যায় অনেক লিখতে হবে। তো তার সাথে তুমি ম্যাথ করো, টাস ম্যাথ হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না কিন্তু ম্যাথ করে মজা পাবা। তবে বি কেয়ারফুল, ধারা যাতে ভুল না তুলো, সূত্র যাতে ভুল না হয়, এবং ক্যালকুলেশন যাতে ভুল না হয়।
খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে পরীক্ষা হলে তোমার ম্যাথগুলো করবা, রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে? তাড়াহুড়া করে কোনো দরকার নাই, আস্তে আস্তে করবা, দেখবে যে ইজিলি ম্যাথগুলো তোমার হয়ে যাচ্ছে। তো এই জন্য তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি করতে পারবা, পরীক্ষায় ফ্লুয়েন্টলি আনসার করতে পারবা। ইট ডিপেন্ডস অন ইউর প্র্যাকটিস। এরপরে যাই, তাহলে এটা গেছে 7ম অধ্যায় কালীন শাড়ি। তো কালীন শাড়ি কি অনেকবার আসছে, বিলিভ মি। কালীন শাড়ি কি দেখবা যে এবারও আসছে। কালীন শাড়ি কি, কাকে বলে? এটা একটা মানে কি হট প্রশ্ন বলতে পারো, জ্ঞানমূলক প্রশ্ন। কালীন শাড়ি কি অনেকবার আসছে। তারপর কালীন শাড়ির বিশ্লেষণ কি, সাধারণ দ্বারা কি, ঋতুভেদ কি, ঋতুগত ভেদ কি, এর বাইরেও টুকটাক একটু দেখে নিবা। তবে এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। আচ্ছা, এরপরে আসি উদাহরণমূলক প্রশ্ন। এখানে তোমাদের বিশেষ করে ওইগুলো আসে যারা মানে আমাদের কালীন শাড়ির সাধারণ উপাদান কয়টা? 4টা, ঠিক আছে? কালীন শাড়ির উপাদান 4টা। এই 4টা নিয়ে বেশ কয়েকটা মানে উদাহরণমূলক প্রশ্নগুলো এই উপাদান রিলেটেড হয়, বিশেষ করে সাধারণ দ্বারা, তারপর হচ্ছে তোমার কি ঋতুগত ভেদ, ওকে, তারপর অনিয়মিত ভেদ, এইগুলো মূলত এগুলো থেকে বেশি এই রিলেটেড প্রশ্ন আসে, ঠিক আছে? সাধারণ দ্বারা ব্যাখ্যা করো, তারপর ডেঙ্গু জ্বর কালীন শাড়ির কোনো উপাদান, এই যে উপাদান রিলেটেড প্রশ্ন বেশি আসে কোথায়? উদাহরণমূলক প্রশ্নে। এরপর আসেন, দেখেন 3 বর্ষীয় চলষ্ণকট, এগুলোর মতো সহজ কিছু নাই, একদম সহজ বলতেছি যে, বিলিভ মি। দেখেন তাহলে এভাবে 4টা ইয়া করতে হবে, এই তোমার 4টা না, তোমার রো 4টা করতে হবে, আর কলাম তো তোমার যতদূর দেওয়া থাকবে সেই অনুযায়ী করবা। তো এখন এখানে একটা হবে সাল, একটা হবে মুনাফা। 3 সালে মুনাফার সমষ্টি 3 বর্ষীয় চলষ্ণকট। তাহলে জিনিসটা কীরকম জানো? খুব ইজি। তাহলে 3 বর্ষীয় বলছে না, তাহলে 3 বর্ষীয় মানে 3টা সাল নিবা, 3টে সাল নিয়ে তাদের গড় মাঝখান বরাবর বসাবা। এই 3টে মাঝখানে কি আছে? 20। তাহলে এই 3টে গড় এই বরাবর বসাবা, প্রথমটা খালি থাকবে, লাস্টটা খালি থাকবে। তাহলে 3টার গড় হবে কত? আমি হিসাব করলে পাবা কত? যোগ করে ভাগ 3 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? সমষ্টি, সরি এটা আগে সমষ্টিগুলো লেখো, 3টার সমষ্টি। তারপর এখন এই 3টা চলে গেছে, এরপর এই 3টা নিবে, তাই এটা এবার বসাও। তাহলে এই 3টা হচ্ছে 30, 20, 50, 85 হবে আর কি। কত হবে? 85। তারপর এই 3টা নাও, 35, 35, 70, 70, 30, 100। কত হয়? 100, রাইট? 100। এরপরে এটা 110। এই 3টা নিয়ে মাঝখান বরাবর বসাবো। তারপর এই 3টা মাঝখান বরাবর বসাও, 5, 5, 10, 10, 70, 80 ও 120। কত? 120। এখন গড় নাও, তাহলে 3 বর্ষীয়, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে। 75কে 3 দিয়ে ভাগ করলে 25, 85কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 28.33। 100কে 3 দিয়ে ভাগ করলে 33.33, এটা আমরা জানি। 110কে 3 দিয়ে ভাগ করলে 34.67। 120কে 3 দিয়ে ভাগ করে 40। ইজি না? একদম ইজি। তাহলে এগুলো খালি থাকবে আর কি, এগুলো কি থাকবে? খালি থাকবে। তাহলে 3 বর্ষীয় চলষ্ণকট নির্ণয় করা হাতের মোয়া, একদম পান্তাভাত। এরপরে প্রশ্ন দেখো, উপযুক্ত পদ্ধতির সাহায্যে 2023 সালের সম্ভাব্য মুনাফা নির্ণয় করো। তাহলে তোমাকে যদি ধরো, এখানে দেখো, এখানে আমাদের দেওয়া আছে কত সাল পর্যন্ত, খেয়াল করেন 2022। তো তোমাকে এর পরবর্তী কোনো একটা বছর যদি বের করতে বলো, ধরো 2023, 2024, এই টাইপের যদি প্রশ্ন হয়, তখন এটাকে আমাদের আধা গড় পদ্ধতিতে করতে হবে। বলেন কী পদ্ধতিতে করতে হবে? আধা গড়। আধা গড় কীরকম দেখেন, সারণী তৈরি করে রাখছি আমি। তো এখানে সাল, মুনাফা, অর্ধসারি দেখো, আমাদের দেখতে হবে n সমান কত। এখানে n সমান হচ্ছে 7। বলেন এখানে কয়টা আছে? টোটাল 7টা। দেখেন তো n সমান কত? 7। কয়টা দেখেন তো, সাল কয়টা দেওয়া আছে? 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে n সমান 7। তো 7টা হলে আমি এটাকে 7টার মাঝখানে, মানে ধরো উপরে 3টা, নিচে 3টা, মাঝখানে একটা, এভাবে করবো। একটাকে বাদ দিয়ে দিব, তাহলে উপরে 3টা দিব, নিচে 3টা দিব। এটা হচ্ছে আধাগত পদ্ধতি। যদি 4টা থাকতো, যদি 8টা থাকতো, 4টা করে ভাগ করতাম। জোড় সংখ্যা থাকলে তখন সমান সমান ভাগ করতে পারতাম। ধরো 6টা থাকলে 3টা করতাম। বিজোড় সংখ্যা থাকলে বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে বিজোড় সংখ্যা দিবে বোর্ড প্রশ্নে। 9টা থাকলে উপরে 4টা, নিচে 4টা, মাঝখানে একটা বাদ। এরপরে কাজকে দেখো, তাহলে ভাগ করবো, তাহলে এখানে উপরে 3টা হবে। কত থেকে শুরু হয়েছিল? কত থেকে? 2016, 2017, 2018, 2019, মাঝখানে একটা বাদ, 2020, 21, 22। তাহলে মুনাফাগুলো লিখো। মুনাফাগুলো আমি যদি লিখি, এখানে কত ছিল? 25, 20, 30। 25, 20, 30, মাঝখানে 35,
যেটা আমাদের লাগবে না, 35, 40 এবং 45, রাইট। এখানে 75 মুনাফার সময় তিনটা যোগ করলে 75, এই তিনটা যোগ করলে হবে 5 + 10, 120 লাস্টে করছিলাম ওটা। এবং আচ্ছা বসাবে কি বরাবর দেখো তো, বসাবে যে ঠিক এটা বরাবর, এইটা বরাবর মাঝখান বরাবর বসাবো, এটা নিয়ম। তাহলে 120 বসাও, তাহলে আধা ঘর হবে কত, 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে এটা হবে 25, এটা হবে 40, বরাবর বসায় দিবা। তাহলে 25 এবং কত 40। তাহলে এখন আমি আধা ঘর করার পর যদি আমাকে শুধু বলতো যে আধা ঘর করো, তাহলে এটা করতাম। এখন এখান থেকে প্রেডিকশন দিতে বলছে 2022 সাল কত হবে। তো তুমি একটা গ্রাফ আঁকবা, বলেন কী আঁকবা, তুমি একটা গ্রাফ আঁকবা। কি গ্রাফ, এক অক্ষ ওয়াই অক্ষ থাকবে, তোমাকে এটা ইয়া দিবে অবশ্যই তো গ্রাফ, তোমার পরীক্ষা হলে তো গ্রাফ দিবে। আমি এটা তো এমনি জাস্ট এমনি এভাবে দেখাচ্ছি, পরীক্ষা হলে তোমার রিয়াল গ্রাফ পাবা। তো সেখানে কী করবা, এক অক্ষ বরাবর ধরো তোমার সাল দিবা, 2023 পর্যন্ত যাবা, এদিকে বাড়া দিবা, তারপরে এখানে এভাবে লিখবা 10, 20, 30 তোমার সুবিধা অনুসারে দিবা। তো তুমি এখানে ধরো এখানে বসাবা এগুলা, তো তোমার একটা হবে, দেখো আধা ঘর পদ্ধতিতে তোমার 2017 সাল বরাবর একটা বসাবা, ধরো এখানে 17 সাল, আবার 18, 19, 21 সালে একটা বসাবা। দেখো এই দুইটা বসানোর পর ধরো এই বরাবর 25 বরাবর বসাবা, আবার এখানে 40 বরাবর বসাবা। তারপর ধরো এটা আমি জাস্ট এমনি একটা র্যান্ডম দিছি, তো তুমি ওটিতে যোগ করে দিবা, আধা ঘর পদ্ধতিতে যোগ করে দিবা। তো যোগ করার পর দেখবা যে এই 23 সাল বরাবর কোথায় গিয়ে হিট করতেছে, ধরো এখানে। তো এটা আমি যদি বলি বই থেকে আমি বা যেখান থেকে আমি করছিলাম, তো দেখো এটা তোমার হিট করবে গিয়ে বরাবর 55-তে। কোন বিন্দুতে ছেদ করবে, 55 বরাবর ছেদ করবে, কত বরাবর, 55 বরাবর, ঠিক আছে। তো আমরা বলে দিব যে 2023 সালের কি হবে, সম্ভাব্য মুনাফা কত হবে, সম্ভাব্য, এটা কিন্তু সম্ভাব্য মুনাফা 55 লক্ষ টাকা। এটা কিন্তু লক্ষ টাকায় বলছিল, তাহলে এটা মানে 25 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, 45 লক্ষ টাকা, আর 2023 সালে হবে 55 লক্ষ টাকা। এখানে একটা উদ্যোগতি কিন্তু খেয়াল করো, দেখো 20, 30 বাড়ছে, 35, 40, 45 মানে বাড়তেছে কিন্তু মোটামুটি। তাই জন্য ধারাটা আমরা যে টাকাটা পাবো এটা উদ্যোগামী পাবো, কী পাবো, এরকম উদ্যোগামী পাবো, ঠিক আছে। তাহলে আনসার হয় বলো কত, 55। এরপর আসেন, তাহলে আধা ঘর পদ্ধতিতে সাধারণ ধারা, এটা আমি নিজে করি, এটা তোমাদের করে দেবো না, এটা তোমার নিজেরা করবা। তাহলে এখানে n সমান কত, 9, 9টা না, তোমার নিজেরা করো এটা, 1, 2, 3, 4, 5, 6, আচ্ছা সরি এখানে 7টা, এখানেও 7টা, 9টা না। তাহলে সেম টু সেম আগেরটার মতো, যার সংখ্যাগুলো চেঞ্জ হবে, যে সবগুলো আগেরটার মতো, যদি শুধু সংখ্যাগুলো চেঞ্জ হবে, সব পদ্ধতি সেম, ঠিক আছে। নিজেরা করবা, নিজেরা এটা করবা। 3 বছর ভিত্তিক 40 নম্বর, তাহলে 40 নম্বরও তোমার নিজেরা করতে পারবা। 40 নম্বর 3 বছর ভিত্তিকে আসে পরীক্ষায়। বোর্ড প্রশ্ন কয় বছর ভিত্তিকে আসে, 3 বছর ভিত্তিকে, আপনার 4 বছর ভিত্তিকে বের করা যায়, তবে তোমাদের বোর্ড কোয়েশনে বা বোর্ড প্রশ্নে 3 বছর ভিত্তিকে আসবে। আর ওটা আধা ঘর পদ্ধতিতে দেখবা সবসময় কি দিছে, আর বিজোড় সংখ্যকে দিছে, তবে জোড় সংখ্যক দিতেও পারে, মাঝে মধ্যে একবার দুবার দিছে, তো সেটা ইজি। জোড় সংখ্যক হলে কোনো কিছু বাদ যাবে না, যেমন এখানে একটা মাঝখানে বাদ গেছে না, ধরো আমার এটা ছিল না 6টা, সাপোজ আমার 6টা মান আছে, তখন এটা সমান 2 ভাগে ভাগ হবে, মাঝখানে যে একটা খালি যাচ্ছে এটা যাবে না, ক্লিয়ার, এতটুকু পার্থক্য। তো এখানে 40 নম্বর তোমরা নিজেরা করে ফেলবা। এখন সাধারণ ধারা রেখাঙ্কন করো এবং মন্তব্য করো। তাহলে এটা দেখো, এখানে আমরা এই গ্রাফটা কীভাবে আঁকবো আমি বলি, x অক্ষ y অক্ষ দিবা, এখানে সালগুলো বসাবে, কালীন সারি যেহেতু সময়ের সাথে রিলেটেড, কাল মানে সময়, ঠিক আছে, কালীন সারি সময়ের সাথে সম্পর্কিত সারি। তো এখানে তোমার মানগুলো দিবা। তো প্রথমে একটা রেখা বসাবে হচ্ছে তোমাকে যেগুলো মান দেওয়া আছে, যে 85, 110 দেওয়া আছে না, এই অনুযায়ী এই মানগুলো এখানে বসাবা, বসাবা, ধরো এখানে এভাবে বসাইছো, তখন এগুলো যোগ করে দিবা, তখন একটা রেখা পাবা, যোগ করে একটা কী পাবা, রেখা পাবা। এটা আমি তো ইচ্ছা মতো রাখছি, তোমরা পারফেক্টটা তোমরা এখানে বসায় নিজেরা করবা, বাসায় বসিয়ে নিজেরা পারফেক্টলি আঁকবা চক কাগজে। এরপর আরেকটা রেখা পাবে কি জানো, এই যে 40 নম্বর বের করছো না, ঠিক আছে, 40 নম্বর যেগুলো পাইছো, ধরো যেটা পাবা আর কি তোমার ওই 3 বছর ভিত্তিক, ওগুলো বসাবা, তারপর ওই সাল বরাবর বসাবা। যেমন আমি তোমাকে যদি এখান থেকে এক্সাম্পল টানি, এখানে আসো একটু, তো তুমি এই বরাবর যেটা পাইছো, যে 17 সাল বরাবর 25 বসাবা, 18 সাল বরাবর এটা বসাবা, এই মানে এগুলো এই অনুযায়ী ওখানে x অক্ষ y অক্ষ বসাই দিবা।
বসানোর পর আরেকটা রেখা পাবা, ঠিক আছে? তখন আরেকটা রেখা তুমি এখানে ধরো এভাবে পাবা, দেখবো ওটা ঊর্ধ্বগামী রেখা পাচ্ছ। কী রেখা পাচ্ছ? মাঝখানে আরেকটা রেখা পাবা, বা দুটো রেখা তৈরি হবে এখানে, ঠিক আছে? একটা হচ্ছে মূল রেখা, একটা হচ্ছে কি তোমার সাধারণ ধারা রেখা। সাধারণ ধারা নির্ণয়ের পদ্ধতি 4টা। এই যে 2টা পদ্ধতি আমরা এখানে অলরেডি করছি, 40 নং গড়, একটা হচ্ছে কি তোমার 40 নং গড় আধা গড় পদ্ধতি, আর একটা হচ্ছে মুক্ত রেখা, একদম মানে নর্মালি তুমি যেটা টেনে দিবা সেটা। আর আরেকটা হচ্ছে ন্যূনতম বর্গ পদ্ধতি। এটা দরকার নাই, ওটা আমাদের সিলেবাসের আওতাভুক্ত না, ন্যূনতম বর্গ পদ্ধতি লাগে না। 3টে পদ্ধতি আমাদের জানলে হয়, ঠিক আছে? তো তার মধ্যে এই তোমার 40 নং গড় এবং আধা গড় পদ্ধতি পরীক্ষায় আসে। তো 2টা আমি তোমাদের শেখাই দিলাম, এবং গ্রাফগুলো কীভাবে আঁকবে তাও বললাম। এখন আসো তাহলে 7ম অধ্যায় শেষ, 8ম অধ্যায় দেখো। যেটা বললাম যে থিওরিটিক্যাল একটা চ্যাপ্টার, খুবই বোরিং চ্যাপ্টার। তো এটা দেখা যাবে না এমন না, দেখবা ব্যাকআপ হিসেবে। তো তোমার 5টা যদি ওখান থেকে কমন পড়ে 1 থেকে 7-এর মধ্যে, আশা করি কমন পড়বে। বিশেষ করে 3য় অধ্যায় থেকে 2টা আসার সম্ভাবনা বেশি, কারণ 3য় অধ্যায় বড়। তো তোমার ওদিক থেকে কমন পড়বে ইনশাল্লাহ। এভাবে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে কমন পড়বে, এটা শিওর। প্র্যাকটিস না করলে পড়বে না, আগে থেকে বলতেছি। তো যদি তোমার কমন পড়ে তাহলে আনসার আলহামদুলিল্লাহ আনসার করে আসবা। আর যদি সামহাও একটা কমন না পড়ে তখন এটা লিখবা। এটা কিন্তু বানিয়েও লেখা যায়, বলতে বানিয়ে না, আসলে টুকটাক পড়লে তুমি একটা আইডিয়া পেয়ে যাবা। প্রকাশিত পরিসংখ্যান, সরকারি উৎসগুলো, বেসরকারি উৎসগুলো, এগুলো টুকটাক একটু বই পড়লে তোমার আইডিয়া চলে আসবে। তুমি সেটাকে একটু নিজের বাসায় লিখলেও টুকটাক নাম্বার পেয়ে যাবা, ঠিক আছে? তো কিন্তু 10 পাইতে কষ্ট হবে এটা লিখে, কারণ বর্ণনামূলক প্রশ্ন, সারা নাম্বার কাটতেই পারে। কিন্তু ম্যাথের প্রশ্নগুলোর সুবিধা কি, ম্যাথ হলে নাম্বার। তাই জন্য বললাম 1, 3, 5, 7 এই 4টা অধ্যায় একটু ভালো মতো করবা, যাতে সেখান থেকে কম পড়া যায়। ওখান থেকে 7টা প্রশ্ন আসবে তোমার, কারণ আর এখান থেকে একটা প্রশ্নের বেশি আসবে না। 8ম অধ্যায় থেকে একটা প্রশ্নে আসবে শিওর। তো 7টা থেকে ওই 4টা থেকে 7টা প্রশ্ন আসবে। তো আমার 3য় অধ্যায় থেকে 2টা আসবে, এটা ধরে নেওয়া যায়। 5ম অধ্যায় থেকে আসতে পারে 2টা, ওকে? 3 আর 5 থেকেই আসার সম্ভাবনা বেশি। তো এই হচ্ছে বিষয়, বোঝাতে পারছি? তাহলে তোমার সেভাবে প্ল্যান করবা। আর এটা হচ্ছে ব্যাকআপ হিসেবে রাখবা, পড়ে যাবা একটু। আর এমনি পড়তে হবে, এমসিকিউর জন্য পড়তে হবে না, এমসিকিউর জন্য তো অবশ্যই পড়তে হবে। তো আসো, প্রকাশিত পরিসংখ্যান কাকে বলে? ওই দেখো, ওই অধ্যায়ের নাম রিলেটেড প্রশ্ন এটা বেশি আসে। প্রকাশিত পরিসংখ্যান কাকে বলে? বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান কি, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আসে না। সরকারি পরিসংখ্যান কি, বেসরকারি পরিসংখ্যান কি, ঠিক আছে? তবে আধা সরকারি একটা আছে, সেমি অফিসিয়াল। এরপর অনুধাবনমূলক প্রশ্ন আছে, এগুলো তো একটু দেখে নিবা। আর এখান থেকে আমি কোনো সিকিও দেখাচ্ছি না, কারণ এগুলো সব বর্ণনামূলক সিকিও, এখানে দেখানোর মতো তেমন কিছু নাই। নিজেরা পড়বা, নিজেরা পড়লে বুঝতে পারবা, বই পড়বা, টেস্ট পেপার পড়বা, হয়ে যাবে। তাহলে আমাদের এই আজকের সুপার সাজেশন ক্লাস এখানেই আমাদের সমাপ্ত হচ্ছে। আশা করি তোমরা এই সাজেশন ক্লাস থেকে অনেক বেশি উপকৃত হবা। তো হ্যাঁ, আর আশা করি তোমরা এটা থেকে উপকৃত হবে, এবং নিচের একটু সাবস্ক্রাইব করে রাখবা, এবং যারা দেখতেছো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও লিঙ্কটা শেয়ার করে দিবা, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ বলো, মেসেঞ্জার বলো, টেলিগ্রাম বলো, যে যত ধরনের মাধ্যম আছে। আজকাল তো সবাই সবার সাথে কানেক্টেড না, অনেক সহজ, দুনিয়াদারি অনেক সহজ হয়ে গেছে। এআই এসে তো আরও সহজ করে দিচ্ছে বিভিন্ন বিষয়। তো জাস্ট ইউনিক স্কুল এই প্ল্যাটফর্ম সম্পর্কে সবাইকে অবহিত করবা, ঠিক আছে? আর ছোটো ভাই বোনদেরকেও বলবা, ইন্টারমিডিয়েট সামনে অ্যাডমিশন আসতেছে, অ্যাডমিশন আমাদের অনেকগুলো কোর্স কিন্তু আছে, তোমরা এগুলো বিস্তারিত দেখবা, একটু ঘাটবা। আমাদের ওয়েবসাইট আছে, প্লাস তোমাদের এই ফেসবুক পেজ আছে, আর হোয়াটসঅ্যাপে নাম্বার আছে, ওখানে কন্ট্যাক্ট করলে অনেক কিছু তোমরা জানতে পারবা। তাহলে আশা করতেছি তোমরা সাবস্ক্রাইব করে রাখবা এই চ্যানেলটা, এবং অনেক বেশি উপকৃত হবে ইনশাল্লাহ আমাদের এই আজকের এই সাজেশন ক্লাস থেকে। প্রায় তোমাদের কয় ঘন্টা, 1 ঘন্টা ক্লাস হয়েছে। তবে আমি এখানে গুরুত্বপূর্ণ কিছু সিকিউ হাইলাইট করার চেষ্টা করছি। পাশাপাশি আমি তো বলছি যে এখানে যে 2টা প্রশ্ন আসে নাই বা আসে না, এগুলো আমি তোমাদেরকে আলাদা করে বলে দিছি যেগুলো পরীক্ষায় আসতে পারে, ওকে? হ্যাঁ, আর এটা তো সিকিউ গেল, আবার এমসিকিউ সাজেশন আছে তোমাদের জন্য, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা সবাই সুপার ডুপার একটা পরীক্ষা দিবা, এই আশা রাখতেছি। আসসালামু আলাইকুম।